সম্প্রতি পশ্চিমবঙ্গে কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার ঘটেছে। দুটো বড় সংকট, আর সেটা সামলাতে ভারতের বিচার ব্যবস্থা মানে জুডিশিয়াল সিস্টেম এক্কেবারে একটা নতুন পথে হেঁটেছে। চলুন আজ আমরা এই নিয়েই কথা বলবো। দেখব কিভাবে দেশের সুপ্রিম কোর্ট আর কলকাতা হাইকোর্ট মিলে এই জটিল পরিস্থিতিটা সামাল দিল। আচ্ছা, একটা কথা ভাবুন তো, একটা কোর্ট কিভাবে একটা সংকট সামলায়, বিশেষ করে যখন সংকট একটা নয় দুটো, আর দুটোই চলছে একেবারে একই সময়ে। এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। চলুন একটু গভীরে গিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। তো সংকট দুটো কি ছিল দেখুন। একদিকে ছিল রাজ্যের ভোটার তালিকা নিয়ে একটা বিশাল যাকে বলে এলাহি কাণ্ড, একটা বিরাট বিতর্ক। আর ঠিক তার পাশাপাশি অন্যদিকে ছিল এক মর্মান্তিক অপরাধ, এক ট্রেনি ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনা। বুঝতেই পারছেন, সম্পূর্ণ ভিন্ন দুটো ঘটনা, কিন্তু দুটোই বিচার বিভাগের নজরে চলে আসে। বেশ, তাহলে আসুন প্রথমে দেখি যে সুপ্রিম কোর্ট ঠিক কিভাবে আসরে নেমেছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা ঠিক কি করেছিল। আর সত্যি বলতে শুরুতেই তাদের হস্তক্ষেপ কিন্তু ছিল খুবই জোরালো। এই যে ভোটার তালিকা সংকট, এর মূলে ছিল এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এখন এটা কি জিনিস? এটা হলো ভোটার লিস্ট আপডেট আর ভেরিফাই করার একটা বিশেষ প্রক্রিয়া। তবে এটা কিন্তু কোনো সাধারণ রুটিন আপডেট ছিল না, মোটেই না। লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠে গেছিল, আর তা থেকেই এই বিশাল বিতর্কর জন্ম। এই সংখ্যাটা একবার দেখুন, প্রায় ৬০ লক্ষ। হ্যাঁ, ৬০ লক্ষ দাবি আর আপত্তি জমা পড়েছিল। এই একটা সংখ্যায় কিন্তু বলে দেয় যে এই ভোটার তালিকা সংশোধনের কাজটা ঠিক কতটা বিশাল আর কি পরিমাণ জটিল ছিল, ভাবা যায়। আর এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট কিন্তু শুরু থেকেই একেবারে কঠোর একটা অবস্থান নিয়েছিল। তারা পশ্চিমবঙ্গ সরকারকে পরিষ্কারভাবে হুঁশিয়ারি দিয়ে বলে, দেখুন, যদি রাজ্যের প্রশাসন এটা সামলাতে ব্যর্থ হয় তাহলে আমরা দেখব কি করা যায়। একটা স্পষ্ট বার্তা, আমরা সরাসরি হস্তক্ষেপ করতেও কিন্তু তৈরি। আর যে দ্বিতীয় ঘটনাটা আরজি করের সেই মর্মান্তিক কেসটা, সেখানে সুপ্রিম কোর্ট সুও মোটো কগনিজেন্স নেয়। কি হলো, আদালত স্বতঃস্ফূর্তভাবে হস্তক্ষেপ করে। কেউ আবেদন করার আগে কোর্ট নিজে থেকেই মামলাটা হাতে তুলে নেয়। এটা থেকেই বোঝা যায় যে আদালত বিষয়টাকে ঠিক কতটা গুরুত্ব বলে মনে করেছিল। তাহলে দেখুন, দুটো ক্ষেত্রেই কিন্তু সুপ্রিম কোর্টের অ্যাকশন একেবারে পরিষ্কার ছিল। তারা সরাসরি বিষয়টায় নাক গলাচ্ছে। একদিকে এসআইআর প্রক্রিয়ায় গণ্ডগোলের তদন্তের জন্য এনআইএকে নির্দেশ দেয়া হলো, অন্যদিকে আরজি কর মামলায় ডাক্তারদের সুরক্ষার জন্য একটা ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরির কথা বলা হলো। সোজা কথায় আদালত বুঝিয়ে দিল যে তারা পুরো বিষয়টার রাশ নিজেদের হাতে নিচ্ছে। কিন্তু এত শক্তিশালী একটা শুরুর পরেও হঠাৎ করেই একটা বড়সড় পরিবর্তন আসে। প্রশ্নটা হলো, সুপ্রিম কোর্ট কেন তাদের অ্যাপ্রোচ বা কৌশলটা পাল্টে ফেলল? এর পেছনের কারণগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং আর একটু জটিল। তাহলে যে প্রশ্নটা মাথায় আসে, যদি সুপ্রিম কোর্ট এত জোরালোভাবেই হস্তক্ষেপ করে, তাহলে তারা আবার পরে ক্ষমতাটা হাইকোর্টের হাতে ছেড়ে দিল কেন? আসলে এই কৌশল বদলানোর পিছনে কয়েকটা বড় কারণ ছিল, যা সুপ্রিম কোর্টকে তাদের প্ল্যান নিয়ে নতুন করে ভাবতে একরকম বাধ্য করেছিল। যেমন ধরুন এসআইআর প্রক্রিয়ার ব্যাপারটা। এখানে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল রাজ্য সরকার আর নির্বাচন কমিশনের মধ্যে বিশ্বাসের অভাব। অবস্থাটা এমন পর্যায়ে পৌঁছেছিল যে খোদ ভারতের প্রধান বিচারপতি একে একটা দুর্ভাগ্যজনক দোষারোপের খেলা বলে মন্তব্য করেন। বুঝতেই পারছেন, এই ধরনের পরিস্থিতি পুরো ব্যাপারটাকে আরও কতটা জটিল করে তুলেছিল। আর তাছাড়া একটা প্র্যাকটিক্যাল সমস্যাও তো ছিল। ভাবুন তো, ৬০ লক্ষ আলাদা আলাদা কেসের ওপর নজর রাখা দিল্লির সুপ্রিম কোর্টের পক্ষে এটা কার্যত অসম্ভব একটা ব্যাপার ছিল। এর ফলে কি হচ্ছিল, স্থানীয় কোর্টগুলোতে মামলার পাহাড় জমছিল, কারণ সেখানকার অনেক অফিসারকেই তো এই এসআইআরের কাজে লাগিয়ে দেওয়া হয়েছিল। ওদিকে আরজি কোরের মামলাতেও একটা আইনি জটিলতা তৈরি হয়েছিল, যাকে বলে প্যারালেল প্রসিডিংস। একই বিষয় নিয়ে দুটো আলাদা কোর্টে, সুপ্রিম কোর্ট আর কলকাতা হাইকোর্ট, দুই জায়গাতেই মামলা চলছিল। এটা একটা বড় সমস্যা, কারণ এর ফলে দুটো কোর্ট থেকে একে অপরের বিরোধী নির্দেশ চলে আসার একটা বিরাট ঝুঁকি তৈরি হয়। তো এই সব জটিলতার সমাধান হিসেবে সুপ্রিম কোর্ট একটা খুবই স্মার্ট একটা কৌশলগত সিদ্ধান্ত নিল। তারা কি করল? তারা কলকাতা হাইকোর্টকেই এই মামলাগুলো সামলানোর দায়িত্বটা দিয়ে দিল। আর এই দায়িত্বটা কিন্তু এমনি এমনি দেওয়া হয়নি, খুব নির্দিষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছিল
যেমন এসআইআর প্রক্রিয়ার জন্য হাইকোর্টকে বলা হলো মাঠ পর্যায়ে অফিসার নিয়োগ করে নিরপেক্ষভাবে সবটা যাচাই করতে, আর আরজিকর মামলার ক্ষেত্রে তো পুরো কেস ফাইলটাই হাইকোর্টের কাছে পাঠিয়ে দেওয়া হলো, যাতে ভবিষ্যতের সব শুনানি ওখানেই হয়। মানে দুটো ক্ষেত্রেই খুব সুন্দর করে দায়িত্বটা ভাগ করে দেওয়া হলো। এমনকি কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি নিজেও এই সিদ্ধান্তের পেছনের যুক্তিটা ব্যাখ্যা করেছিলেন। তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গের এই বিশেষ পরিস্থিতিতে মাঠ পর্যায়ে একটা নিরপেক্ষ ভেরিফিকেশন দরকার ছিল, আর সেই কাজটা করার জন্য হাইকোর্টের থেকে ভালো আর কেউ ছিল না। বিশেষ করে আর জি করের পুরো মামলাটা হাইকোর্টের হাতে তুলে দেওয়াটা কিন্তু একটা বিরাট পদক্ষেপ ছিল। এটা আসলে কি দেখাচ্ছে? এটা দেখাচ্ছে যে সুপ্রিম কোর্টের কলকাতা হাইকোর্টের ওপর কতটা ভরসা ছিল, আর তারা যে স্থানীয় আদালতকে আরও শক্তিশালী করতে চায় সেটাও পরিষ্কার হয়ে যায়। বেশ, তাহলে এই পুরো ঘটনা থেকে আমরা ঠিক কি শিখলাম? এই যে জুডিশিয়াল স্ট্র্যাটেজিটা আমরা দেখলাম, এর আসল গুরুত্বটা ঠিক কোথায়? চলুন শেষ পর্বে আমরা সেটাই একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখুন, এটাকে কিন্তু সুপ্রিম কোর্টের পিছিয়ে যাওয়া বা দায়িত্ব থেকে সরে যাওয়া হিসেবে দেখলে একদমই ভুল হবে। বরং এটা হলো জুডিশিয়াল গভর্নেন্স বা বিচার বিভাগীয় শাসনের একটা দারুণ আধুনিক মডেল, যেখানে দেশের সর্বোচ্চ আদালত ওপর থেকে পথ দেখায়, আর সেই পথে চলার জন্য বা কাজটা বাস্তবায়নের জন্য স্থানীয় আদালতকে ক্ষমতা দেয়। এই পুরো মডেলটাকে আমরা খুব সহজে 5টা ধাপে ভেঙে দেখতে পারি। 1 নম্বর, একটা বড় সংকট তৈরি হলো। 2 নম্বর, সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে আইনি গণ্ডিটা ঠিক করে দিল। 3 নম্বর, কাজটা করতে গিয়ে কিছু বাস্তব সমস্যা বা জটিলতার সামনে এলো। 4 নম্বর, সুপ্রিম কোর্ট তখন কৌশল করে হাইকোর্টের হাতে নির্দিষ্ট দায়িত্ব তুলে দিল। আর 5 নম্বর, মানে শেষ ধাপ, হাইকোর্ট সেই দায়িত্ব নিয়ে মাঠ পর্যায়ে কাজটা সামলে নিল। সিম্পল। তো সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, বিচার বিভাগের ক্ষমতা ভাগ করে দেওয়ার এই মডেলটা, এটা কি ভারতের মতো এত বড় আর জটিল একটা দেশে ন্যায় বিচার দেওয়ার জন্য একটা নতুন নীলনকশা হতে পারে? এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এর উত্তরটা হয়তো আমরা ভবিষ্যতেই পাব।